আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, পিসফুল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু সালেহ নায়েব আলী। দর্শক, আজকে আমাদের পিসফুল টিভি স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি অনলাইনের একজন পরিচিত মুখ, বিশিষ্ট অনলাইন ব্যক্তিত্ব জনাব মাসুম ভাইকে। মাসুম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এখানে পিসফুল টিভির প্রথম অনুষ্ঠান সম্ভবত আমার জন্য। জি, তো আমরা আজকে আলোচনা করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজকে থেকে এক সপ্তাহ আগে বাংলাদেশের যে বড় বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানতে পেরেছি যে এটি একটি সাজানো নাটক ছিল। আসলে ঘটনা কী ছিল সেই বিষয়টি আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে বিবৃতি শুনেছি, সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে এটি আসলেই একটি সাজানো নাটক ছিল। তো যাই হোক, ওই বিষয়টি আমাদের মূল বিবেচ্য বিষয় নয়। আমরা যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে, আপনারা শুনেছেন যে গতকালকে বাংলাদেশের একজন বিশিষ্ট চলচ্চিত্র তারকা জনাব ইলিয়াস কাঞ্চন, তিনি ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাই করছিলেন একটি প্রোগ্রামে যাওয়ার জন্যে। তো তার যে বক্তব্য আমরা শুনেছি, সেখানে তিনি বলেছেন যে তিনি ভুলের কারণে তার যে ল্যাপটপ কম্পিউটার যে ব্যাগে ছিল, ওই ব্যাগে তার একটি পিস্তল ছিল, কিন্তু উনি ভুলের কারণে ব্যাগটি সহ বিমানবন্দরে এসেছিলেন। আসার পরে প্রথম স্ক্যানিংয়ে তার সেই পিস্তলটি ধরা পড়ে নাই। দ্বিতীয়বার যখন স্ক্যানিং হতে যায়, তার আগেই তার স্মরণ হয় যে এই ব্যাগে তার পিস্তলটি আছে। তখন তিনি ওখানে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বললেন, যে কানে কানে বলেছেন যে আমার এই সমস্যা। তো তারপরে তারা সেই পিস্তলটি যে সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী অন্য একটি ব্যাগে সিস্টেম অনুযায়ী ঢুকিয়ে দিয়ে যাওয়ার একটি ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখানে ইলিয়াস কাঞ্চন যেটি বলেছেন সেটি হচ্ছে যে তিনি এটি মিডিয়ায় আসুক এটি চাননি, এই কারণে যে এটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এই কারণে তিনি মিডিয়ায় কারোর কাছেই বলতে চাননি, শুধু দুজন সিকিউরিটির কাছে বলেছিলেন এবং নভোএয়ারের একজন কর্মকর্তার কাছে বলেছিলেন, আর কারোরই জানার কথা নয়। এখন আমাদের প্রশ্ন হলো যে, ইলিয়াস কাঞ্চনের মুখ থেকে যে বক্তব্য এসছে, এই বক্তব্যের সাথে আমাদের যে এয়ারপোর্টের কর্মকর্তা যারা আছেন তাদের বক্তব্যের খুব একটা মিল খুঁজে পাইনি। মানে পেঁচানোর চেষ্টা করা হয়েছে। আমরা জানি না ইলিয়াস কাঞ্চন সাহেব পেঁচিয়েছেন নাকি এয়ারপোর্টের কর্মকর্তারা পেঁচিয়েছেন, বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার নয়। এখন আমি মাসুম ভাইকে প্রশ্ন করতে চাই যে, এই যে ঘটনাটি, এটি আপনার কাছে কি মনে হয় যে আসলেই কি আমাদের এয়ারপোর্টের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরই কোনো অবহেলা, নাকি আমাদের যে উপকরণগুলি আছে, যে মেশিনারিজগুলো আছে, সেখানেই কোনো সমস্যা আছে কিনা? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ নেপালি ভাই। সেখানে আমি বলি যে বর্তমান ওয়ার্ল্ডের যে ধরেন সন্ত্রাসবাদ সহ যে বিভিন্ন ইস্যুতে সবচেয়ে সেন্সিটিভ জায়গা হতে কিন্তু এয়ারপোর্ট, অফকোর্স। কারণ আপনি দেখেন, সন্ত্রাসবাদের ধরন এখন শুধু যে আত্মঘাতী বোমা হামলা করবে এটা না, তো দে ওয়ান্ট টু স্কিপ থ্রু দ্য এয়ারপোর্ট সিকিউরিটি সিস্টেম, সো প্লেনকে উড়িয়ে দেওয়া, এই জন্য ঘটনা কিন্তু প্রতিনিধিত্ব করছে। এবং এয়ারপোর্টের সিকিউরিটিটা সিন্স 9/11 আমার কাছে মনে হচ্ছে যে এয়ারপোর্ট সিকিউরিটিটা ব্যাপক পরিবর্তন হয়েছে বিশ্বব্যাপী। জি, এখন কারণ যারা সন্ত্রাসী, আমরা যারা তথাকথিত টেরোরিস্ট আমরা যাদেরকে বলি, তাদের টার্গেট, তারা তো এটা ধর্মের সাথে আসলে কোনো সম্পর্ক নাই আমরা জানি, কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, তারা এই কাজ করেন, তারা প্রতিনিয়ত এই কাজগুলো কিন্তু করার চেষ্টা করবেন। আর এয়ারপোর্ট সিকিউরিটি এমন একটা সিকিউরিটি, আপনি ইন দ্য স্কাই যদি কোনো সন্ত্রাসী এই ধরনের প্লেনে উঠে কোনো কর্মকাণ্ড করতে চায়, ইউ আর ডান, কারণ আপনার কিছু করার নাই। তো না, মাটিতে হলে হয়তো অনেক প্রোটেকশন আপনি পাবেন, সেখানে আপনি কিছুই পাবেন না। এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটা সত্য যে বাংলাদেশ এয়ারপোর্ট ব্যবস্থাপনা, যে সিকিউরিটি সিস্টেমটা ভেরি ভালনারেবল, খুব অরক্ষিত। এটা আমরা না, এটা আজকের দুইটা ঘটনা যে ঘটলো, এই দুইটা ঘটনা থেকে কিন্তু প্রমাণ হয় না শুধুমাত্র এয়ারপোর্ট সিকিউরিটি, দ্যার ইজ দ্য ল্যাক অফ সিকিউরিটি সিস্টেম। 2016 আপনি জানেন কিনা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস,
কানাডা, সবাই বাংলাদেশের এয়ারপোর্ট ব্যবস্থাপনার প্রতি অনাস্থা প্রকাশ করেছে। এবং ইউরোপিয়ান ইউনিয়নে, পার্টিকুলারলি ইউনাইটেড কিংডমে, আমরা জানি 2006 তারা বাংলাদেশ থেকে কার্গো নিষিদ্ধ করে দিয়েছিল বিকজ অফ দ্য সিস্টেম, দ্য ল্যাক অফ দ্য সিস্টেম, লাইক সিকিউরিটি সিস্টেম। তারপরে আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়ন তারা যুক্তরাজ্যকে এবার ইউনাইটেড কিংডমে দায়িত্ব দিয়েছিলেন যে এই কাজটা করার জন্য, যে এটা সিকিউরিটিটা ইমপ্রুভ করার জন্য তারা দায়িত্ব নিয়েছিলেনও। তারপর থেকে আমরা জানি না আসলে কী হয়েছে সেখানে, মানে এই যে ল্যাক অফ সিকিউরিটি। আমি যদি সত্যিকার অর্থে যদি আমি বলতে চাই, there is a serious lack of security system in our airports. Particularly আপনি যদি দেখেন ঢাকা এয়ারপোর্টে যদি এই অবস্থা হয় যে একজন ব্যক্তি সে খেলনা পিস্তল হোক অথবা রিয়েল পিস্তল হোক, আপনি তো জানেন না এটা খেলনা পিস্তল না রিয়েল পিস্তল, পিস্তল তো গন থ্রু, এক্স্যাক্টলি, দ্যাট ইজ এ বিগ প্রবলেম। এর মানে এখন সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে যে মেশিন, দ্যাট মেটাল ডিটেক্টর ডিটেক্টর মেশিন যেটা দৌড়ে, ইউনো স্ক্যানার মেশিন, স্ক্যানার যেটা স্ক্যান করে তারা যে এটা কাজ করছে কিনা, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চন রাইট নাও, যে এটা কীভাবে কাজ করছে। তারা বলেছেন ইউরোপিয়ান ইউনিয়ন, পার্টিকুলারলি ইউনাইটেড কিংডমের যে সিকিউরিটি যারা আসছিলেন অ্যানালিস্ট, তারা বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো যারা এই স্ক্যানগুলো করেন, যেখানে অ্যাটেন্ডেন্টস যারা, তারা গল্পগুজব করেন, তারা ফোনে বিজি থাকেন, তারা অমনোযোগী। এই জায়গাতে যারা কাজ করবেন আপনাদের 1 সেকেন্ডের জন্য অমনোযোগী হওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা কথা তারা উনি বলেছেন যে যারা এখানে যে টিসিএ, যেটাকে আমরা বলি আমেরিকাতে আপনি এয়ারপোর্ট সিস্টেমে দেখা যায়, সেটা যারা ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, নিয়ম হলো, ইন্টারন্যাশনাল নিয়ম হলো প্রতি 20 মিনিট পরে কাজ করার পরে ইউ হ্যাভ টু হ্যাভ 40 মিনিটস ব্রেক, সো দ্যাট ইউ ক্যান রিফ্রেশ ইউর সেলফ অ্যান্ড ডু ইউর জব অর পুট ইউর অ্যাটেনশন অন টু দ্যাট। বাংলাদেশে 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যায় কাজ করতেছেই। দেখেন এই জায়গাতে আপনি বাংলাদেশি হিসাবে এই যে ল্যাক অফ সিকিউরিটি বা আমি ঠিক আছে আমি যাচ্ছি, এটা কোনো সুযোগ এখানে নাই। ইউ হ্যাভ টু বি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রথম কথা হলো যে আমাদের জনশক্তির অভাব, মানে যে পরিমাণ জনশক্তি প্রয়োজন সেটা নেই, অথবা আমাদের যে জনশক্তি আছে সেই জনশক্তির মধ্যে জবাবদিহিতার অভাব। আমি বলি জবাবদিহিতা, তারপরে আমার কাছে মনে হচ্ছে যে প্রফেশনালিজম এজ এ সিকিউরিটি স্ক্রিনার। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে তাদের ঠিক মতো ট্রেনিং করানো হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে কোথাও যেন ল্যাক অফ প্রফেশনালিজম অ্যান্ড সিরিয়াসনেস, এটা আমার কাছে মনে হচ্ছে প্রথম বলে আমি বলছি। কারণ আপনি যখন এখানে এয়ারপোর্টে যাবেন, ইউকেতে যান বা ইউনাইটেড স্টেটসের যে কোনো এয়ারপোর্টে যারা আপনারা প্রতিনিয়তই ট্রাভেল করেন উইদিন ইউনাইটেড স্টেটস ওর আউটসাইড ইউনাইটেড স্টেটস, আপনারা দেখবেন যারা টিসিএ, আমরা এখানে বলি ট্রান্সপোর্ট সিকিউরিটি সিস্টেম, যারা টিসিএ মিনস, এখানে দেখবেন এটা টিসিএ বলে, টিসিএ এজেন্ট, যারা আপনার বিমানে ওঠার আগে চূড়ান্ত সিকিউরিটি স্ক্রিনিংটা করে আপনার লাগেজ সহ আপনাকে আর্চওয়ে দিয়ে যেতে হয়। দে আর ভেরি ট্রেইনড and very professional and very attentive. এখানে একটা চুল পরিমাণও যত চলে যেতে না পারে, দে আর লুকিং ইনটু ইট। কিন্তু আমাদের বাংলাদেশে মানে এটা একটা সিরিয়াস ব্যাপার। আপনি দেখেন দুইটা ঘটনা ঘটে গেল। এখন ওনারা ইলিয়াস কাঞ্চন বলছেন এক কথা, ওনারা বলছেন আরেক কথা। প্রশ্ন হলো সিসিটিভি ফুটেজটা আমি 5 থেকে 6 বার দেখেছি। আপনি দেখেছেন? ওকে, আমি দেখেছি। এবং যদি আমি সাইকোলজিক্যাল একটা ইমপ্রেশন আছে মানুষের একটা ঘটনা ঘটার পরে, এটা কেউ লুকাতে পারবে না। ইটস এ ন্যাচারাল সাইকোলজিক্যাল রিয়াকশন যেটাকে বলে। ওই ফুটেজে যে সাইকোলজিক্যাল রিয়াকশন অফ দোজ সারাউন্ডিং হিম, মানে পার্শ্ববর্তী যারা আছেন যারা কাজ করেন এখানে, আমার কাছে মনে হয়েছে ইলিয়াস কাঞ্চন এখানে মিথ্যা বলেননি, উনি সত্য বলেছেন। না, এখানে ইলিয়াস কাঞ্চন তিনি একজন সজ্জন ব্যক্তি, এবং বাংলাদেশের এমন অনেক ইস্যু আছে যেখানে দুর্নীতি, অনিয়ম সর্বত্র একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। এইগুলোকে তিনি মেরামত করার জন্য সোশ্যাল রিফর্মিস্ট, এক্স্যাক্টলি। তো এমন ব্যক্তির কাছ থেকে আমরা কখনোই মানে অসামঞ্জস্য বক্তব্য আশা করি না, এবং এটা আমরা বিলিভও করি না। এখানে নামল ভাই একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেটা হলো উনি কিন্তু বলেছেন যে আমার প্রথম কথা হলো অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট there is no doubt about ইলিয়াস কাঞ্চন that he could lie, যে উনি মিথ্যা কথা বলতে পারেন। নো, পারেন না, এটা আমাদের বলার কোনো প্রয়োজন নাই। না। সেকেন্ড থিং হলো উনি বলেছেন যে আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে তো there is সিসিটিভি ক্যামেরা, অফ কোর্স তিনি তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আচ্ছা, তারপর যে সিসিটিভি ক্যামেরাটা তারা রিলিজ করেছেন, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান, নট দ্য ফার্স্ট ওয়ান। হি অলরেডি ওয়েন্ট থ্রু দ্য ফার্স্ট ওয়ান। তারপরে সেকেন্ড যেটা, ওইটাতে আসার পরে ওনার মনে হচ্ছে যে আমার এখানে পিস্তল আছে। আচ্ছা, তারপরে আপনি যদি এই ভিডিওটা আপনারা যারা দেখবেন, যদি
ভালো করে আপনারা একটু লুক ইনটু ইট, যেটাকে আমরা বলি গভীরভাবে পর্যবেক্ষণ করা, এটা দেখেন, তাহলে দেখবেন এই যে কর্মকর্তারা ছিলেন বা কর্মচারী যারা ছিলেন, যারা অ্যাটেন্ডেন্ট ছিলেন, তাদের মানে বিহেভিয়ার বোঝা যায়নি কখনো যে তারা এটা ধরেছেন। আছে না যে আপনি স্যার আমি এখানে এটা পেয়েছি, এই ধরনের একটা অভিযোগ, রাইট রাইট, উই ডিডন্ট সি দ্যাট। উনি যখন বলেছেন আমার এখানে এভাবে আছে, লুক এট দিস, জাস্ট ইউ হ্যাভ টু লুক ইনটু দ্য ভিডিও প্রপারলি, দেন আপনি বুঝবেন যে উনি বলার পরে দৌড় দিয়েছেন একজন, অলরেডি ওনার ব্যাগটা ওয়েন থ্রু দ্য স্ক্যানিং, থ্রু অলরেডি থ্রু, সো সেখান থেকে আবার উনি ফিরিয়ে নিয়ে এসেছেন। ওইটা দেখেন, ওইটা কিন্তু আবার এদিকে আসেনি, উনি ফিরিয়ে নিয়ে এসেছেন, মানে হচ্ছে স্ক্যানারটা অলরেডি পাস করে গেছে। ওকে, দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি। বুঝতে পেরেছি। তো এখানে এই যে আমি একটি বিষয় বলতে চাই যে সেটি হচ্ছে যে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে আমাদের দেশের জনশক্তি, সেটা আপনি শ্রমিক বলেন, এমপ্লয়ি বলেন, স্টুডেন্ট বলেন, সব মিলিয়ে প্রায় 2.5 কোটি জনশক্তি কিন্তু দেশের বাইরে। তো যদি আমাদের এই বিমান এয়ারলাইন্স যদি সঠিকভাবে তাদের এই বিজনেসটা করতে পারতো, তাহলে এখান থেকে কিন্তু আমাদের একটা বিশাল অঙ্কের রেমিটেন্স বলেন অথবা বৈদেশিক মুদ্রা বলেন, তাহলে কিন্তু আমরা আর্ন করতে পারতাম। কিন্তু এই সিস্টেমের কারণেই হয়তো এটি সম্ভব হচ্ছে না। এখন আপনার কাছে কি মনে হয় যে এটি যদি ডেভেলপ করতে হয়, যেমন আমি আজকে 12 বছর, আপনি হয়তো 20 বছর প্লাস ইউরোপ আমেরিকাতে বসবাস করেছেন এবং বাংলাদেশে আসা যাওয়া করেছেন, আমার জীবনে কিন্তু আমি কোনোদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবহার করি নাই। আচ্ছা, আমার সৌভাগ্য হয়নি। এটা দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না। আপনার কোশ্চেনটা, আমার কোশ্চেনটা হচ্ছে যে ট্যুরিজম আপনি বলেছেন, আমি কেন ব্যবহার করতে পারছি না বা আপনি কেন ব্যবহার করতে পারছেন না, আর এইটা যদি চলতে থাকে তাহলে এই সংস্থাটা রাখারই কি দরকার? আমি আপনাকে বলি, সেটা হলো যে এই যে বাংলাদেশের এয়ারপোর্টের প্রতি, বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, এন্ড অফ দ্যাট আপনাকে বুঝতে হবে। জি। এবং অনেক ঘটনা আমাদের না ঘটলেও আমাদেরকে জঙ্গিবাদী রাষ্ট্র বানিয়ে দেওয়ার যে পরিকল্পনা বা চক্রান্ত, এই যে মিনুয়েন সাহেব দিয়ে এটা চলছে সবসময়। এটা আমি আগে বলেছি যে এটা একটা সাংঘাতিক বদনামের। এখন এই এয়ারপোর্টে এটা কিন্তু এভরিওয়ান কিন্তু নাও অল আর আই মিন টু বি অনেস্ট লুকিং ইনটু ইট, তারা দেখছেন কি হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে। এমনিতেই ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, আমেরিকা প্রস্তাব করেছিল, প্রপোজ করেছিল ইন 2016 to work with Bangladesh authorities so that they can develop the security system. Okay. আমি জানি না তারপরে কি হয়েছে। এর মানে এখন এই যে ঘটনা ঘটলে এখন তো বিদেশিরা ভয় পাবে, তারা তো ওখানে যাবে না। তারা তো মনে করবে বাবা আমরা একটা ফ্লাইট ফর এক্সাম্পল আমি আপনাকে বলে দিই, সেটা হচ্ছে যে ধরুন ব্রিটিশ এয়ারও যদি এখন হতো তাহলে তো আরও অনেক ঘটনা ঘটে যেত এখন, কারণ ওটা তো ইউরোপিয়ান ইউনিয়নে ছিল। এখন এই যে এমিরেটস তারা কিন্তু উইল বি মোর কনসার্ন, বিদেশিরা, যে যখন সময় যখন কিছু ঘটনা ঘটে যেতে পারে। সাংঘাতিক বদনাম বাংলাদেশের জন্য, এবং এমনিতেই আমাদের বদনাম। এই জায়গায় আপনাকে একটু থামাবো, সেটি হচ্ছে যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি বা বাংলাদেশ মুসলিমদের, সেটি আমি মেনে নিলাম, কিন্তু বীর দর্পে অনেক মুসলিম কান্ট্রি কিন্তু ব্যবসা করছে, যেমন দুবাই। দুবাই এয়ারলাইন্স কিন্তু আমি মনে করি যে এয়ারলাইন্স জগতে ইন্টারন্যাশনালি একটি ভালো কোম্পানি, তারা কিন্তু প্রফিটেবল বিজনেস করছে, রাইট। তারা কখনোই কিন্তু ভর্তুকি দিচ্ছে না আমাদের দেশের মতো। এছাড়া আরো আছে ইতিহাদ, তারপরে সৌদি এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স, অনেকগুলি এয়ারলাইন্স তারা ভালোভাবে ব্যবসা করে যাচ্ছে। কিন্তু আমাদের সমস্যা কোথায়? আমরা কেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি? আমি একটা তো বলি, সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের অপার সম্ভাবনা আছে ট্যুরিজমের, ওকে, অর্থাৎ যেটাকে আমরা ট্যুরিজম বলি, যেটাকে আমরা কি বলি বাংলাতে, এই ট্যুরিজম যদি পর্যটন যেটাকে বলে আমরা, পর্যটন, এটাতে আমাদের উই হ্যাভ এ লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। অনেকে জানি না পৃথিবীর, অনেক মানুষ জানেন, আমেরিকাতে আপনি জিজ্ঞেস করেন জানি না, অথচ এটা জানিয়ে দেওয়া উচিত ছিল সরকারের সবার সাথে, যে হোয়াট উই হ্যাভ। আমাদের সুন্দরবন আছে, আমাদের কক্সবাজার আছে, আমাদের অনেক কিছু আছে দেখার মতো, অনেক কিছু আছে। এই যে এটার যে প্রমোশন, যেটাকে প্রমোট বলে, তো আপনি যদি ট্যুরিজম নিয়ে পয়সা বানাতে চান, ফর এক্সাম্পল থাইল্যান্ড, আপনি দেখেন তাদের ট্যুরিজমে কি অবস্থা, দুবাই, ইভেন লন্ডন, নিউ ইয়র্ক, ট্যুরিজমের যদি দেখেন আপনি, মালদ্বীপস একটা দেশ, তাদের প্রধান অর্থকরী মানে যেটাকে বলে ফরেন রেমিটেন্স is based on tourism. মালদ্বীপের কথা বলছি, মালদ্বীপ ছোট্ট একটি রাষ্ট্র, স্মল কান্ট্রি, আপনি দেখেন। তারপরে এখন এই এটাতে অফকোর্স অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, সেফটি, সিকিউরিটি, এই যে সেফটি সিকিউরিটিটা আপনার এয়ারপোর্টে তারা আসবে, এটা কি আসবে? মানুষের নিরাপত্তা তো সবার আগে, রাইট। এটা তো সিরিয়াস প্রবলেম। বাংলাদেশ বিমান ফর এক্সাম্পল, এই যে বিমানে বদনাম হলো, এখন তো বাংলাদেশে তারা মানে ওই যে বিদেশিদের কাছে আকৃষ্ট করা, রাইট, ইউনো অবভিয়াসলি একটা কনসার্ন হবেই সে, তারা যে আমি আসলে কি হচ্ছে এখানে, আজকে দিকে একটা কালকে একটা ঘটনা ঘটে যায়, দিস ইজ আ সিরিয়াস থিং টু বি কনসার্নড। কিন্তু বিষয়টি হচ্ছে যে ষড়যন্ত্র তো হতেই পারে, এটি সারা বিশ্বে বিভিন্ন দেশেই হচ্ছে, কিন্তু
ষড়যন্ত্র মোকাবেলা করার মতো আমাদের প্রশাসন বা সরকারের সেরকম ব্যবস্থা আছে কিনা? আপনাকে কোনো একটা জায়গা উতরাইতে হলে, কোনো একটা জায়গা একেবারে অতিক্রম করে যাইতে হলে ষড়যন্ত্র মোকাবেলা করার মতো আপনার সেই ব্যবস্থা তো থাকতে হবে। আমি বলি, আমি দেখছি না। এটা কারণটা হলো যে আমি আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন, আমি বাংলাদেশ বিমান, আপনি লন্ডন থেকে যান একটা সিটের জন্য যান, পাবেন না আপনি। এই যে আমি আমার বন্ধু বাংলাদেশ থেকে আসলো, মানে এক সপ্তাহ হয়েছে, সে বলেছে যে অলমোস্ট 300 সামথিং, যেটাকে আমরা ড্রিমল্যান্ড 787 দিয়ে তারা ফ্লাইট অপারেট করে, একটা সিটও খালি নাই। তারপরে বিমান লস করে কেন? করাপশনস, সিরিয়াস কারাপশন। এখান এবং প্রফেশনাল জবাব আছে তাদের। আপনি এই যে আজকে মেনন সাহেব, কি বলে ওনার নাম রাশেদ খান মেনন, যে বক্তব্য উনি দিয়েছেন, আমি আপনাদেরকে বলি, উনি 2000 কততে লন্ডনে আসছিলেন, মানে বাংলাদেশকে প্রমোট করার জন্য। আচ্ছা, উনি কি করে শুনেন, উনি একটা কলেজে গিয়ে উনি প্রেজেন্টেশন করছেন, বসে বসে এভাবে চেয়ারের মধ্যে বসে উনি বাংলাদেশ নিয়ে প্রেজেন্টেশন করছেন। একজন মন্ত্রী প্রেজেন্টেশন বসে বসে কেউ করে? উনি কিন্তু বিমানের মধ্যে ছিলেন, বিমান পরিচালনার মধ্যে ছিলেন। আমি আপনাকে বলছি একদম অল অফ করে বলি, কলেজে গেছেন, লজ্জা আমাদের মুখ, আমাদের বুঝছেন, মাথা হেড হয়ে গেছে, ডাউন হয়ে গেছে যে একজন মন্ত্রী একটা বিষয়ের উপর যখন প্রেজেন্টেশন করবেন, ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ প্রেজেন্টেশন অ্যাবাউট। কিন্তু এই জন্য বলছি যে এই জায়গাতে বিমান কোনো অবস্থাতে লস করার প্রশ্নই ওঠে না, কিন্তু তারপরে বিমান, কারণ হচ্ছে কি, এদের সীমাহীন দুর্নীতি, এটা আনবিলিভেবল। তো এখানে আমি একটু আপনাকে থামাবো যে এই যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি হওয়ার জন্য আসলে দায়ী কি আমাদের দেশের গণতন্ত্রের চর্চার অভাবে হচ্ছে কিনা? এটা অফকোর্স আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যেমন ইউএসএ, আমি যে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্ব জায়গায় গণতান্ত্রিক সিস্টেম তারা মেইনটেইন করে চলে, বিধায় তাদের মধ্যে একটা জবাবদিহিতা আছে, যে কারণে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু শক্তিশালী। এটা আমি বলি, এটা সমস্যা হলো, প্রথম কথা হচ্ছে যে জবাবদিহিতার অভাব। করাপশন করে আপনি যেতে পারবেন, আরে আমার কাছে মনে হয় না এগুলো ফাংশনাল। বিমানের যে ব্যবস্থাপনাটা ইটস এ ডিসফাংশনাল। কারণ হলো এখানে যে অরাজকতা, আপনি জানেন কিনা আমি জানি না, এমিরেটস এয়ারলাইন্স তারা নিজে তার প্রস্তাব করেছিল যে শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ডসের কাজটা, যে লাগেজ আনলোড এন্ড লোডিং, সো দে ক্যান ডু ইট। সো কেন বলছিল যে এটা যেন ইফিসিয়েন্টলি তারা করতে পারে। তারা তো দুবাই বা অন্যান্য দেশে তারা তো ম্যানেজ করে, দে হ্যাভ এ বিগ কোম্পানি হু ক্যান ম্যানেজ দিস থিংস। বাংলাদেশে তার অনুমতিটা পায়নি তারা, আনফর্চুনেটলি, বিকজ ওই যে বিমান মানে কি আছে, ঐক্য পরিষদ কর্মচারী কল্যাণ কি আছে আজেবাজি, তারা দেয়নি এই সুযোগটা। এই সুযোগটা যদি দিত তাহলে কি হতো, তাদের প্রেসিডেন্ট আসলো, আর তারা তো এমিরেটস তো 5-star এয়ারলাইন্স, ইন্টারন্যাশনাল 5-star এয়ারলাইন্স, ইটস নট এ 4-star, ইটস এ 5-star এয়ারলাইন্স। আপনি কল্পনা করেন আমেরিকাতে কোন 5-star এয়ারলাইন্স নাই না। এখন আপনি বুঝতে পারেন 5-star হতে হলে আপনাদেরকে কি হতে হবে। এমিরেটস তারা পায়নি। সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনায় জরাজীর্ণ, এবং সব দিক দিয়ে আপনি দেখেন। এই জন্য আমি বলি, আমরা এটা বলছে গণতান্ত্রিক, আমি দুর্নীতি করব, আমাকে কেউ ধরছে না, কারণ আমি মন্ত্রীকে মানে দিয়ে দিচ্ছি, মন্ত্রীও মানে সাইলেন্ট, তার মানে সচিবও সাইলেন্ট। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একেবারে পিয়ন থেকে শুরু করে সচিবালয় বা মন্ত্রণালয় পর্যন্ত সব জায়গায় এমনভাবে দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যে মানে এগুলো দেখার কেউ নেই। আমি আপনাকে বলি, ঢাকা এয়ারপোর্টে এরিয়া যেখান থেকে শুরু হয়, প্রত্যেকটা দুলিকোনা যেভাবে, ওই দুলিকোনার থেকে ঘুষ খাওয়া শুরু, আল্লাহ, একদম আপনি যখন পৌঁছবেন গিয়া সেখান মধ্যে দুর্নীতি। এটা তো দেখা। এখন বিমানমন্ত্রী বলে ইন্টারন্যাশনাল সিকিউরিটি আছে, আমাদের দেশের সিকিউরিটি অভাব নাই এবং স্ট্যান্ডার্ড। আমি আপনাকে বলি, ওয়াই বাংলাদেশ বিমান ইউএসএতে যখন ফ্লাইট অপারেট করার জন্য তারা অনুমতি চাইছিল, তখন তাদেরকে বলা হয়েছিল যে ঢাকা এয়ারপোর্ট ছিল বি ক্যাটাগরির। আমি বলি যে আপনি জানেন কিনা, বলছে যে ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইট টু এ ক্যাটাগরি এ, দেন ইউ ক্যান অপারেট। অর্থাৎ নিয়ম হলো এনি ফ্লাইট যদি যে দেশ থেকে উঠবে, যদি ইউএসএতে আসতে চায়, দোজ এয়ারপোর্ট হ্যাজ টু বি ক্যাটাগরি এ। এই ফ্লাইট যদি আবার টাচডাউন, সমান প্লেন যদি টাচডাউন করতে হয় আমেরিকার সোয়েল, ইউ হ্যাভ টু বি ক্যাটাগরি এ। তো বিমান যদি আসে তাহলে ওই সমান ফ্লাইটই হবে, কারণ বিমান তো আর এখানে ইন্টারচেঞ্জ হবে না। ধরুন এমিরেটস বাংলাদেশ থেকে যে ফ্লাইটটা নিয়ে আসে দুবাইতে এসে, এই ফ্লাইটটা সম্পূর্ণ এয়ারক্রাফটটা চেঞ্জ হয়ে যায়। তখন এখানে যদি 777 হয়, এখান থেকে A380 এয়ারবাস দেয়, অথবা A350 বা এনাদার 777 যেটাকে এলআর, যেটা লং রেঞ্জ আমরা বলি। তো এই হচ্ছে আসল ঘটনা। আমি যদি বলি সত্যিকার অর্থে, আরেকটা তথ্য আপনাকে দেই, খুবই দুঃখজনক। পৃথিবীতে বিশ্বের মধ্যে এয়ারপোর্ট র্যাঙ্কিংয়ে যদি যান, বাংলাদেশ 100-এর ভিতরে না ঢাকা এয়ারপোর্ট। আচ্ছা, বাদ দিলাম ঢাকা এয়ারপোর্ট, মানে 100-এর ভিতরে না, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড র্যাঙ্কিং
আপনি যদি সাউথ এশিয়া র্যাঙ্কিংয়ে যান, ক্যালকাতা এয়ারপোর্ট তাও 10-এর ভিতরে, আমাদের এয়ারপোর্ট নাই, ঢাকা এয়ারপোর্ট নাই। দর্শক আপনারা যারা দেখছেন, আমি আপনাকে বলি, ক্যালকাতা এয়ারপোর্টে আপনারা ক্যালকাতা যারা গেছেন, এই কলকাতা এয়ারপোর্টটাও 10-এর ভিতরে আছে, মুম্বাই নাম্বার 1, বাংলাদেশ নাই। তাহলে আমরা গর্ব কি নিয়ে করবো আপনি দেখেন। তো এখন আমি যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি সর্বশেষ মাসুম ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা যে এই পরিস্থিতি থেকে আমাদের এই যে মানে আমাদের সবগুলো ডিপার্টমেন্ট একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দিন দিন আরো ধ্বংসের দিকেই যাচ্ছে। এই যে দুটি ঘটনা ঘটে গেল, এরপরে তো আমাদের সিস্টেম উন্নত হওয়ার যে জায়গাটা তৈরি হয়েছিল সেখান থেকেও আমরা আরো 10-20 বছর পিছিয়ে গেলাম। তো এখান থেকে আমাদের আসলে বেরিয়ে আসার উপায় কি? অথবা আদৌ কি আমরা বেরিয়ে আসতে পারবো? আই ডোন্ট থিংক সো, বিকজ এখানে এই যে রাজনীতিটা, জবাবদিহিতার অভাব, এই জায়গা যদি পরিবর্তন না হয় আপনি আসতে পারবেন। আমি আপনাকে বলি, বিমানের এমডি একজন ব্রিটিশ, তারপরে একজন সাউথ আফ্রিকান নিয়োগ দেওয়া হলো, কাজ করতে পেরেছে, তারা ফিরে এসেছে। ব্রিটেনের যে লোকটা ছিল, হি ওয়াজ সুপার জেন্টলম্যান, হি ওয়াজ ভেরি প্রফেশনাল, লাইক হি ক্যান চেঞ্জ সামথিং, উনি দেখিয়েছে এটা করে। কিন্তু বাংলাদেশ বিমানকে সে ফিক্স করতে পারে নাই। কল্পনা করেন আপনি কোথায়, কারণ উনি যত জায়গাতে গেছে মানে বাধা, এই যে অবস্টাকলস উনি করতে হচ্ছে, অবস্টাকলগুলো উনি সরাতে পারেনি। কিভাবে সরাবে? কারণ এটা যে সরকারি দল ছিল, দলের মানুষ, এটা তো সরকারি দলের মানুষ, সরকারের মানুষ, এই জায়গাতে আপনি পারবেন না তো তাদেরকে চ্যালেঞ্জ করে। দিস ইজ ওয়াট দ্য প্রবলেম। এবং এই যে সীমাহীন দুর্নীতি, আর টিসিএর ব্যাপারে যেটা বলছি, যে সিকিউরিটির ব্যাপারে দ্যার ইজ নো প্রফেশনালিজম, এবং তাদের যে অ্যাটেন্ডেন্স, আমার কাছে মনে হয়েছে দে ডোন্ট ইভেন নো হোয়াট ইজ সিকিউরিটি স্ক্যানিং ইজ। তাদের যে অভিব্যক্তি, আচার আচরণ, এখানে আপনাকে থাকতে, আমি মনে করি এখানে বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া উচিত। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ওই দায়িত্বটা দেওয়া উচিত, কারণ তারা এই কাজগুলো তারা হয়তো করতে পারবে। এখানে আনসার বাহিনী, আনসার ইজ নট আপ টু দ্য মার্ক ফর দিস জব। আমি আনসারের প্রতি, আনসার যারা আছেন তাদের প্রতি রেসপেক্ট রেখে আমি বলছি, এটা আনসারের কাজ না। আমি মনে করি এখানে কোনো বিশেষ বাহিনী তৈরি করা উচিত, যে বাহিনী এই কাজটা করবে। কারণ বাংলাদেশের মানে আপনার যতই আমরা রাজনীতির কথা বলি, খারাপ রাজনীতি, দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, দেশ একটা ন্যাচারাল প্রক্রিয়াতে দেশ এগিয়ে যাবে, ওটা তো যাবে। ওটা তো এই যে এই জায়গাতে এই যে এয়ারপোর্টটা আপনি দেখেন, আমরা খুবই দুঃখজনক, একটা এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটাকে ব্যবস্থাটাকে আমরা ফিক্স করতে পারলাম না, আমরা আরেকটা এয়ারপোর্ট করতে যাচ্ছি। ঠিক আছে, এটা করা যায় হয়তো বা, কিন্তু মেইন এয়ারপোর্টটাকে এভাবে অবহেলিত রেখে আপনি আরেকটা এয়ারপোর্ট করতে যাচ্ছেন, ইকোনমিক্যালি হাউ ভায়াবল ইজ আই ডোন্ট নো অনেস্টলি স্পিকিং। যদিও তারাই রাজনীতিবিদ, তারাই কর্তা, তারাই সব কিছু জানেন। যাই হোক, আপনার মতামত শুনে আমি আসলে মর্মাহত হলাম। আমরা এটা আশা করি না। তাহলে কি আমরা সারা জীবন এই বিষয়গুলি নিয়ে শুধু কথাই বলে যাব? তাহলে কি আমাদের এই সমস্যাগুলি নিয়ে কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? দর্শক, আপনারা যারা আছেন এবং আমাদের দেশের যারা নীতি নির্ধারক আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা একদিন থাকবেন না, আমরাও একদিন থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? আপনি আজকে মন্ত্রী আছেন, সচিব আছেন, আপনি কিন্তু জানেন না যে আপনার ছেলে মন্ত্রী হবে অথবা সচিব হবে, আপনি কিন্তু জানেন না। আপনার ছেলে, আপনার মেয়ে হয়তো সাধারণ কোনো একজন নাগরিকের জায়গায় থাকবে। তাহলে তাদের জন্য আপনি কি রেখে যাচ্ছেন? এই বিষয়টি আমাদের চিন্তা করার সময় পার হয়ে যাচ্ছে আমি মনে করি। এই জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে দেশটাকে গঠনের জন্য।